বাংলাদেশ কি এবার মুসলিম নেটোতে যোগদান করবে? অন্তত তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরব মুসলিম নেটো অর্থাৎ মক্কা সামরিক জোটের যে তিনটি প্রধান রাষ্ট্র যারা এখনো পর্যন্ত স্বাক্ষর করেছে, তাদের মধ্যে জোর তৎপরতা শুরু হয়েছে বাংলাদেশকে এই জোটে শরিক করার কাজে। এখন বাংলাদেশকে হঠাৎ করে এই মুসলিম নেটোতে স্বাক্ষরকারী তিন রাষ্ট্র কেন এত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে? বাংলাদেশের গুরুত্ব ঠিক কোথায়? আর যদি বাংলাদেশ এই মুসলিম নেটোতে যোগদান করে, তাহলে রাষ্ট্র হিসেবে বাংলাদেশেরই বা কতখানি স্বার্থ সুরক্ষিত হবে? ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের যে টানাপোড়েন, সে 24শে জুলাইয়ের ছাত্র আন্দোলনের পর থেকেই যখন হাসিনা ভারতবর্ষে আশ্রয় নিলেন, তারপর থেকে দুই দেশের মধ্যে যে টানাপোড়েন শুরু হয়েছিল, তারেক রহমান নির্বাচনে জয়ী হবার পর বাংলাদেশ এবং ভারতবর্ষ দুই দেশের চেষ্টা করেছিল তাদের মধ্যে সম্পর্ককে স্বাভাবিক করবার। কিন্তু বর্তমানে আন্তর্জাতিক ভূ রাজনীতির যে মারাত্মক পালাবদল শুরু হয়েছে, তাতে নতুন করে ভারতবর্ষ এবং বাংলাদেশের মধ্যেও সম্পর্কের রীতিমতো টানাপোড়েন দেখা দিচ্ছে। এই কারণেই যে তারেক রহমান খুব শিগগিরই ভারতবর্ষ সফরে আসার কথা ছিল, কিন্তু সেই সফর বাতিল হয়েছে। নেপথ্যে পাকিস্তানের ISI কে দায়ী করা হচ্ছে ভারতের পক্ষ থেকে। কারণ 15ই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা দিবসেই বাংলাদেশের DZFI এর 6 জন গুরুত্বপূর্ণ সদস্য পাকিস্তানে উড়ে যান এবং সেদিনই বাংলাদেশ যে নেটোতে যোগদান করতে পারে সেই বিষয়ে সলতে পাকানোর কাজ শুরু হয় এবং তারপরেই তারেক রহমান ভারতবর্ষ সফরকে আনুষ্ঠানিকভাবে বাতিল করেন। আর তাতেই ভারতবর্ষে শুরু হয় তীব্র অস্বস্তি এবং এই আবহতে আমরা দেখলাম সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সে আবার তারেক রহমানকে আমন্ত্রণ পত্র পাঠালেন সৌদি আরব সফর করবার জন্য, এবং যে আমন্ত্রণ তৎক্ষণাৎ গ্রহণ করলেন তারেক রহমান এবং তিনি খুব শীঘ্রই সৌদি আরব সফর করবেন। এ তো গেল সৌদি আরব এবং পাকিস্তানের উৎসাহ, কিন্তু এই দুই রাষ্ট্রের তুলনায় আরো অধিকতর উৎসাহ প্রদর্শন করছে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান। কারণ তুরস্ক এখন সারা পৃথিবীতে অস্ত্র নির্মাণকারী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করছে দারুণভাবে। বাংলাদেশ যেহেতু উদীয়মান একটি অর্থনীতি এবং সামরিক শক্তির দিক থেকে অনেকখানি দুর্বল, আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্রীয় রোজগার যত বৃদ্ধি পাবে ততখানি মনোনিবেশ করে বাংলাদেশ তার সামরিক শক্তিকে আরো সুসজ্জিত করার লক্ষ্যে। তাই বাংলাদেশ তুরস্কের জন্য একটা বড় মার্কেট হতে পারে, সৌদি আরবের জন্য বাংলাদেশ হতে পারে বড় লেবার মার্কেট। কারণ ভারতবর্ষের সঙ্গে এখন সৌদি আরবের সম্পর্ক আগামী দিনে আরো বেশি চিড় ধরার সম্ভাবনা, কারণ পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের হৃদয়তা যত বেশি বাড়বে ততটাই সৌদি আরবের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক মার খাওয়ার সম্ভাবনা। তাই এতদিন ধরে সৌদি আরবে বিপুল পরিমাণের ভারতীয় শ্রমিক কাজ করতেন, সেই জায়গায় এবার বাংলাদেশ থেকে শ্রমিক যাতে বিপুল পরিমাণে সৌদি আরবে যায়, তাদের দক্ষতা বৃদ্ধি পায় এবং তারা যাতে সৌদি আরবে অর্থনীতির চাকা ঘোরাতে সাহায্য করতে পারে, সেই দিকে চোখ রাখছে সৌদি আরব। আর পাকিস্তান তো বলার অপেক্ষা রাখে না, ভারতবর্ষকে জব্দ করবার জন্য তার যা যা প্রয়োজন সেই কাজ করতে পাকিস্তান পিছপা হবে না নিশ্চিত। বাংলাদেশে যদি জামাত নির্বাচিত হতো, তাদের নিঃসন্দেহে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বাড়তে পারত, কিন্তু তারেক রহমান বিএনপি দল থেকে নির্বাচিত হয়ে আসার পরও আমরা দেখতে পাচ্ছি পাকিস্তান সরকারের সঙ্গে বাংলাদেশের কোথাও একটা বোঝাপড়া দারুণভাবে তৈরি হচ্ছে। আর এই সামগ্রিক সমীকরণগুলোকে এক জায়গায় করলে আমরা স্পষ্টই বুঝতে পারছি বাংলাদেশকে নেটো জোটে দারুণভাবে প্রয়োজন। অন্তত পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক এই তিনটি রাষ্ট্র এই বিষয়ে একমত। তাই বর্তমানে গোটা বিশ্বব্যাপী একটা জোর আলোচনা শুরু হয়েছে যে বাংলাদেশ কি তাহলে খুব শিগগিরই এই ইসলামিক নেটোতে যোগদান করতে চলেছে। আর এই আবহে বিশ্বব্যাপী একটা জোর জল্পনা শুরু হয়েছে বাংলাদেশ কি তাহলে পরবর্তী দেশ হিসেবে ইসলামিক নেটোতে সাক্ষাৎ করতে চলেছে, নাকি সৌদি আরব সফর যখন করবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তখনই কি এই মক্কা জোট তিনি স্বাক্ষর করবেন? তবে এই সবের পেছনে আরো বড় ভূ রাজনৈতিক কারণ রয়েছে। চীন সবকিছুর পেছনে রয়েছে বলে অনেকে আন্দাজ করছেন, কারণ চীনের এখানে একটি বড়সড় স্বার্থ লুকিয়ে আছে। তবে আজকের এই ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব বাংলাদেশকে কেন
তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব তিনটি রাষ্ট্রই সমানভাবে চাইছে। এমনকি আড়াল থেকে যে ইসলামিক রাষ্ট্রের সদস্য নয় সেই চীন, তারও হাত থাকতে পারে বাংলাদেশের এই ইসলামিক নেটোতে যোগদানের বিষয়ে। চলুন আজকের এই ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করি কেন বাংলাদেশ ইসলামিক নেটোতে যোগদান করতে পারে, আর যোগদান করলে বাংলাদেশের কতখানি লাভ হতে পারে, এবং এই নেটোতে যোগদানের বিষয়ে বাংলাদেশ কতটা এগিয়েছে। আর আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই আলোচনায়। আমি আপনাদের বন্ধু অধ্যাপক আব্দুল হালিম। চলুন শুরু করি এবার বিস্তারিত। শুরুতেই আমরা দেখে নেব ভারতীয় উপমহাদেশের প্রায় সমস্ত কাগজে লেখা হয়েছে বাংলাদেশ ইসলামিক নেটোতে যোগদান করতে চলেছে। শুধু ভারতীয় উপমহাদেশও নয়, সৌদি আরব এবং মোস্ট ইম্পর্টেন্টলি তুরস্কের একাধিক কাগজে ছাপা হয়েছে বাংলাদেশ ইসলামিক নেটোর সদস্য হতে চলেছে এই মর্মে। তবে তুরস্কের ইয়েনি শেফাক কাগজ গত 11 আগস্ট প্রথম এই সংবাদ ছাপে, আর তারপরে বর্তমানে 17, 18, 19, 20 এই বিগত কয়েকদিন ধারাবাহিক লেখা হচ্ছে বাংলাদেশ, ভারতবর্ষ সহ একাধিক দেশের কাগজে। আমরা এখানে বেশ কয়েকটি কাগজের হেডলাইন এক জায়গায় করেছি, আমরা শুধু দেখে নেব হেডলাইন। শুরুতে দেখবো আমরা ইনকিলাব, টার্কিশ মিডিয়া প্রপোজেস বাংলাদেশ ফর মেক্কা প্যাক্ট রেজিং কনসার্ন ইন ইন্ডিয়া। দ্য ওপেন প্রেস তারাও লিখছে পাকিস্তান টার্কি পুশ টু ব্রিং বাংলাদেশ ইনটু ইসলামিক নেটো। ইসলামিক নেটোতে বাংলাদেশকে জয়েন করাবার জন্য পাকিস্তান, তুরস্ক জোর কদমে কাজ শুরু করেছে। আবার আমরা দেখছি ভারতবর্ষের হিন্দুস্তান টাইমস তারাও লিখেছে বাংলাদেশকে ইসলামিক নেটোতে যোগ দেবে, তারেক রহমানের গতিবিধি ঘিরে জল্পনা। টাইমস অফ ইন্ডিয়া আরো এক ধাপ এগিয়ে বর্তমান সময়ে খবর চেপেছে সৌদি আরবিয়াস ইনভিটেশন টু তারেক রহমান অ্যান্ড অ্যাটেম্পট টু ইনক্লুড বাংলাদেশ ইন ইসলামিক নেটো। সৌদি আরবের পক্ষ থেকে তারেক রহমানকে যে আমন্ত্রণ জানানো হলো আরব ভ্রমণ করবার জন্য, সেটাকে আসলে বাংলাদেশকে ইসলামিক নেটোতে যোগদান করানোর প্রচেষ্টা। এরকম একাধিক কাগজে এই বিষয়ে খবর ছাপা শুরু হয়েছে। স্বাভাবিকভাবে এই বিষয়টা নিয়ে জল্পনা এখন তুঙ্গে। চলুন এবার মূল বিষয়ে আসা যাক। ইসলামিক নেটোর যে ভাবনাটা মূলত শুরু হয়েছিল মধ্যপ্রাচ্যের দেশগুলোকে নিয়ে। যেহেতু আমেরিকা যুক্তরাষ্ট্র তথা পশ্চিমী বিশ্ব এত কাল ধরে এই মধ্যপ্রাচ্যকে শোষণ এবং অত্যাচার করছে, সেই অত্যাচার থেকে বাঁচার জন্য প্রাকৃতিক সম্পদের সমৃদ্ধ এই মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হওয়া উচিত, এবং তারা যদি ঐক্যবদ্ধ হয় গোটা বিশ্বের মুসলিম জাতি উপকৃত হবে, সেটাই ভাবা হয় বিশ্বজুড়ে। এখন সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্ক যখন এই মক্কা সামরিক জোটে স্বাক্ষর করলেন, ভাবা হয়েছিল ইমিডিয়েট যারা স্বাক্ষর করবেন মিশর, কাতার, ইরাক, কুয়েত, এমনকি ইরান এই ইসলামিক জোটে যোগদান করতে পারেন, এটাই প্রত্যাশা বিশ্বের। কিন্তু আমরা দেখছি আকস্মিকভাবে বাংলাদেশকে এই জোটে সামিল করা নিয়ে একটা জোর তৎপরতা শুরু হয়েছে এই তিন প্রধান রাষ্ট্রের মধ্যেই। মিশর বা অন্যান্য দেশের সঙ্গে আলোচনা চলছে, কিন্তু সেই আলোচনা অনেকটা ঢাকা পড়ে গেছে এই মুহূর্তে বাংলাদেশের বিষয় নিয়ে। তা এখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে, বাংলাদেশকে কেন এতটা গুরুত্ব দিচ্ছে এই তিন রাষ্ট্র, সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান? তিনটে রাষ্ট্রই সমানভাবে গুরুত্ব আরোপ করছে বাংলাদেশের উপর, কিন্তু কোন কারণে এই তিন দেশ হঠাৎ বাংলাদেশকে এই ইসলামিক নেটোতে যোগদান করানোর জন্য উঠে পড়ে লেগেছে, সেটা আমাদের বোঝার দরকার। প্রথমেই আমরা দেখব তুরস্ক কেন এত উৎসাহী বাংলাদেশকে এই নেটোতে সামিল করার বিষয়ে। বাংলাদেশ এখনো পর্যন্ত সামরিক দিক থেকে অনেকখানি দুর্বল একটি রাষ্ট্র। যদিও বাংলাদেশে বর্তমানে মোট জনসংখ্যা 18 কোটিরও অধিক, সেই তুলনায় এখনো পর্যন্ত সামরিক পরিকাঠামো পর্যাপ্ত নয়। ইতিমধ্যেই বাংলাদেশ আমেরিকার সঙ্গে সামরিক চুক্তি করে বিপুল অঙ্কের টাকার সামরিক অস্ত্র কেনার অঙ্গীকার করেছে। সেই ক্ষেত্রে তুরস্ক যেহেতু এখন ইসলামিক বিশ্ব তো বটেই, এমনকি ইউরোপের বাজারেও সামরিক অস্ত্র নির্মাণের ক্ষেত্রে অত্যন্ত প্রগতিশীল এবং অন্য দেশের থেকে অনেকখানি এগিয়েও গিয়েছে। ইউরোপ মহাদেশের 90% রাষ্ট্র বর্তমানে তুরস্কের কাছ থেকে কোনো না কোনো ভাবে অস্ত্র ক্রয় করে তাদের দেশের সামরিক শক্তিকে সুরক্ষিত রাখার জন্য। সেখানে বাংলাদেশ যেহেতু আগামী দিনে বিপুল পরিমাণের অস্ত্র কিনবে এটাই অনুমান করা হচ্ছে, তাই তুরস্ক এখন নতুন করে এই বাংলাদেশের বাজারকে ধরার চেষ্টা করছে। অন্যদিকে যেহেতু দুটি দেশই মুসলিম দেশ এবং বাংলাদেশের মানুষও চায় যে তারা তুরস্কের সঙ্গে ভালো সম্পর্ক
তৈরি করুক। তাই বাংলাদেশের সরকারের দিক থেকেও এ বিষয়ে আগামী দিনে নিশ্চয়ই একটা তৎপরতা থাকবে যে তারা সস্তায় উন্নত মানের অস্ত্র যদি তুরস্ক কেনার অফার দেয় তো সেটা নিশ্চয়ই গ্রহণ করবে বাংলাদেশ। তাই তুরস্ক অতি বিচক্ষণতার সাথে আগামী ইসলামিক বিশ্বে যাতে করে সে একটি অন্যতম রাষ্ট্র হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে পারে, বাণিজ্যিক দিক থেকে যাতে সে আগামী দিনে একটি সফল রাষ্ট্র হয়, সেই পরিকল্পনাকে মাথায় রেখেই কিন্তু এগোচ্ছে বর্তমানে তুরস্ক। এদিকে আমেরিকা যুক্তরাষ্ট্র ক্রমশ ক্ষীয়মান, মধ্যপ্রাচ্যে ইরানের কাছে যুদ্ধে পরাস্ত হয়েছে, এমনকি উত্তর কোরিয়ার কিম জং উনের সঙ্গে সে সাহায্য করছে, জোট করতে চাইছে দক্ষিণ কোরিয়াকে বিপদে ফেলে। তাই এখান থেকেও একটি বার্তা স্পষ্ট যে আমেরিকা আগামী দিনে সামরিকভাবে দুর্বল একটি রাষ্ট্রে হতে যাচ্ছে। এই প্রেক্ষিতে তুরস্ক আস্তে আস্তে তার সামরিক অস্ত্র বিক্রির বাজারকে তৈরি করতে চাচ্ছে। তাই বাংলাদেশ তাদের জন্য একটা বড়সড় বাজি হতে পারে। আর এটাকে মাথায় রেখেই এরদোয়ান জোরদার আলোচনা শুরু করেছে দেশের অভ্যন্তরে, এবং তার দেশের খবরের কাগজ আগে থেকে লেখা শুরু করেছে এবার কি তাহলে বাংলাদেশ জয়েন করছে। হ্যাঁ, তাই আমরা একটি বিষয় আমরা পরিষ্কার যে তুরস্কের কিন্তু একটি ব্যক্তিগত স্বার্থ রয়েছে বাংলাদেশকে ইসলামিক নেটোতে যোগদান করানোর বিষয়ে। চলুন এবার আমরা দেখি পাকিস্তান কেন আগ্রহী বাংলাদেশের বিষয়ে। তা বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের তো একটি ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। এখন পরবর্তীকালে শেখ হাসিনার সরকার বরাবর দূরত্ব বজায় রেখেছিল পাকিস্তানের সাথে, কোনোভাবে কোনো রকম সম্পর্ক গড়ে তুলতে চায়নি পাকিস্তানের সাথে, বরং ভারতবর্ষের সঙ্গে বরাবর একটি অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিল শেখ হাসিনা। তাই 24 সালের জুলাই অভ্যুত্থানের পর যখন হাসিনা সরকারের পতন হলো তখন থেকেই ভারতবর্ষের সঙ্গে দ্বিরাষ্ট্রিক সম্পর্কের ক্ষেত্রে একটি টানাপোড়েন শুরু হয়েছে বাংলাদেশের। তারেক রহমান এই ভোটে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী হবার পর ভারতের সঙ্গে যে দ্বিরাষ্ট্রিক সম্পর্ক বাংলাদেশের সেটিকে উন্নত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, ভারতও চেষ্টা চালাচ্ছে। কিন্তু এর মাঝে আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান পাকিস্তান সরকারের সঙ্গেও সমানভাবে একটি সুন্দর বোঝাপড়া গড়ে তোলার চেষ্টা চালাচ্ছেন। আর তারই নজির আমরা দেখলাম যে 15ই আগস্ট ডিজিআইএফআই এর 6 জন সদস্য উড়ে গেলেন পাকিস্তানে, আর পাকিস্তানের সঙ্গে একটা বোঝাপড়া হলো, আর সেই বোঝাপড়ার নিরিখেই তারেক রহমান ভারত সফর বাতিল করে দিলেন। তাই এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি, পাকিস্তান ক্রমশ বাংলাদেশের উপর, বাংলাদেশের রাজনীতির উপর, বাংলাদেশের সরকারের বিদেশ নীতির উপরে প্রভাব বিস্তার করতে শুরু করেছে। তাই বাংলাদেশ যদি আগামী দিনে ইসলামিক নেটোর সদস্য হয়ে যায় সেই ক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক কূটনৈতিক বা অর্থনৈতিক এমনকি মিলিটারি, সেই সম্পর্কগুলো মজবুত হবে। তাহলে পাকিস্তানে কিন্তু অনেকখানি লাভ। সেটা ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশ যাতে আগামী দিনে সুসম্পর্ক গড়ে তুলতে না পারে সেই বিষয়ে পাকিস্তান মনোযোগ দেবে। তাই বাংলাদেশ পাকিস্তানের জন্য ডিপ্লোম্যাটিক্যালি অর্থাৎ কূটনৈতিক এবং কৌশলগতভাবে একটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক অঞ্চল হতে পারে, যাকে কবজা করতে পারলে ভারতের উপরে চাপ প্রয়োগ করা পাকিস্তানের জন্য সহজ হবে। আর সেই লক্ষ্যেই পাকিস্তান কিন্তু কাজ করছে জোরদারভাবে। ওদিকে চলুন আমরা দেখি সৌদি আরবের স্বার্থ কোথায়। সৌদি আরব এতদিন বিপুলভাবে ভারতবর্ষের উপর নির্ভরশীল ছিল তার দেশের অর্থনীতি, এবং সৌদি আরবের যে অর্থনৈতিক বিকাশ সেই বিকাশের ক্ষেত্রে ভারতীয় শ্রমিক, ভারতীয় ইঞ্জিনিয়ার, ভারতীয় ডাক্তার এতদিন কাজ করে এসেছে সৌদি আরবে। তাতে ভারতবর্ষেরও বিপুল লাভ হয়েছে, কারণ ভারতের গরিব যারা শ্রমিক সৌদি আরবে কাজ করে প্রচুর পরিমাণে টাকা এনেছে ভারতের বাজারে। কিন্তু সাম্প্রতিক সময়ে সৌদি আরব পাকিস্তানের সঙ্গে তাদের সামরিক কূটনৈতিক সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়াচ্ছে, আর পাকিস্তানের সঙ্গে যতই সম্পর্ক বাড়ছে সৌদি আরবের, ভারতবর্ষের সঙ্গে সৌদি আরবের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে। তাই আগামী দিনে ভারতবর্ষ থেকে সৌদি আরব শ্রমিক নাও নিতে পারে, বা ভারতবর্ষ শ্রমিক নাও যেতে দিতে পারে সৌদি আরবে। তাই এই বিকল্প বাজার হিসেবে বাংলাদেশ সৌদি আরবের কাছে গুরুত্বপূর্ণ একটা অপশন হতে পারে। যদিও এতদিন আমরা জানি যে সৌদি আরবের বাজারে বাংলাদেশের শ্রমিকরা ন্যায্য সম্মান পাননি, ন্যায্য পয়সাও পায়নি, বরং প্রচুর পরিমাণে অত্যাচারিত হয়েছে, প্রতারিত হয়েছে সৌদি আরবে। কিন্তু আগামী দিনে বাংলাদেশের ক্ষেত্রে একটা কপাল খুলে যেতে পারে যদি সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের চুক্তি স্বাক্ষরিত হয় যে আগামী দিনে বাংলাদেশ তাদের দক্ষ শ্রমিককে সৌদি আরবে পাঠাবে, এবং বাংলাদেশ ডিগ্রি এবং তাদের শ্রমিকদের দক্ষতার প্রশ্নে তারা কোনো রকম আপোষ করবে না।
এই শর্তে যদি মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তারেক রহমানের চুক্তি হয় তাহলে বাংলাদেশ কিন্তু অনেকখানি উপকৃত হবে। তবে মূল উপকার হবে সৌদি আরবের। সৌদি আরবের যে বিকাশ, অর্থনীতির যে চাকা তারা ঘোরাতে চায়, তার জন্য যে প্রচুর শ্রমিক দরকার, সেই শ্রমিকের সাপ্লাই হতে পারে এই বাংলাদেশ থেকে। তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে বাংলাদেশকে নিয়ে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক এই তিনটি রাষ্ট্র সমান উৎসাহী এই মুসলিম নেতৃত্বে বাংলাদেশকে যোগদান করানোর বিষয়ে। তবে এই প্রসঙ্গে আমি একটা আলোচনা করেছিলাম যে এই মুসলিম দেশগুলো ছাড়াও চীনের একটি গুরুত্বপূর্ণ রোল থাকবে বাংলাদেশকে এই ইসলামিক নেটোতে যোগদান করানোর বিষয়ে। কেন সেটা চলুন এবার বুঝে নিই। বর্তমানে ইসলামিক রাষ্ট্রগুলো অনেক বেশি দূরদর্শিতার ছাপ রাখছে, যে কথা আমরা গোড়াতেই জানিয়েছিলাম। কেবলমাত্র চটজলদি স্বল্প মেয়াদী লাভের কথা নয়, আগামী দিনে 100 বছর বা 200 বছর পর্যন্ত এই ইসলামিক নেতা যাতে কাজ করতে পারে এবং মুসলিম বিশ্ব আগামী দিনে অধিকতর শক্তিশালী হয়ে বাণিজ্য, শিক্ষা, অর্থনীতি এবং সামরিক সমস্ত ক্ষেত্রে যাতে তারা একটি দীর্ঘস্থায়ী প্রভাব তৈরি করতে পারে, পশ্চিমী দুনিয়ার একটা বিকল্প শক্তি হিসেবে নিজেদেরকে দাঁড় করাতে পারে, সেই লক্ষ্য মাথায় রেখেই কাজ করছে। তার মধ্যে অন্যতম হলো বর্তমানে চীন। তারা যে বাণিজ্য করে সেই বাণিজ্যের সামুদ্রিক রুট হলো এই মালাক্কা প্রণালী হয়ে চীন থেকে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার মাঝ দিয়ে যে সংকীর্ণ একটি প্রণালী আছে যাকে মালাক্কা প্রণালী বলে, সেই মালাক্কা প্রণালী হয়ে আমরা দেখতে পাচ্ছি একটি রুট ভারতের নিচ দিয়ে সোজা ইউরোপ মহাদেশ, এবং অপর যে রুট, এই রুটটি বিভক্ত হয়ে আফ্রিকা এবং উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। চীন সারা পৃথিবীতে তার যে বাণিজ্যের আধিপত্য প্রতিষ্ঠা করেছে, সেই আধিপত্যকে বাঁচিয়ে রাখার জন্যে এই সামুদ্রিক পথ চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই চীন চাইছে এই বে অফ বেঙ্গল, এই বে অফ বেঙ্গলের উপরে তার অধিকার যাতে ক্ষুণ্ণ না হয়। দ্বিতীয় কোনো শক্তি এসে যদি এইখানে চীনকে বাধাপ্রাপ্ত করে তাহলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে চীনের অর্থনীতি। সুতরাং এই বে অফ বেঙ্গল অঞ্চলকে দখলে রাখার জন্য বাংলাদেশের সঙ্গে চুক্তি থাকাটা খুব জরুরি। তাই স্ট্র্যাটেজিক কারণে আমেরিকা যুক্তরাষ্ট্র এখন চাইছে বাংলাদেশের কক্সেস বাজারের নিকট যে ক্ষুদ্র দ্বীপ রয়েছে সেন্ট মার্টিন, তাকে পেতে চাইছে এবং সেখানে তারা স্থায়ী সামরিক সেনা ছাউনি করতে চাইছে আমেরিকা। লক্ষ্য একটাই, এই বে অফ বেঙ্গলকে দখলে রাখা। কিন্তু ইসলামিক নেটো এখানেই বড়সড় চাল চালতে চাইছে। ইসলামিক নেটোতে আগামী দিনে নিশ্চয় যোগদান করবে ইন্দোনেশিয়া, যোগদান করবে মালয়েশিয়া। তো মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া যোগদান করলে এই মালাক্কা প্রণালীর উপরে ইসলামিক রাষ্ট্রগুলোর শক্তি থাকলো, পাশাপাশি এই বে অফ বেঙ্গল বাংলাদেশ যদি জয়েন করে তাহলে বে অফ বেঙ্গলের উপরেও দারুণভাবে প্রভাব তৈরি হবে ইসলামিক রাষ্ট্রগুলির। তাই এদিকে এই মধ্যপ্রাচ্য এবং এই বে অফ বেঙ্গল হয়ে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এই বিস্তীর্ণ অঞ্চলে ইসলামিক শক্তিগুলির একটি আধিপত্য তৈরি হবে, যেটা ছিল ইসলামের স্বর্ণযুগে। সাগর, পৃথিবীর অধিকাংশ সাগরেই মুসলিম দেশগুলি বাণিজ্য করত একচেটিয়া। সেই দিন আগামী দিনে যাতে ফিরিয়ে আনা যায় তার সুদূর প্রসারী প্রচেষ্টা কিন্তু শুরু হয়েছে, আমরা দেখতে পাচ্ছি ইসলামিক নেটোর মধ্য দিয়েও। এখানে একটা প্রশ্ন তৈরি হতে পারে যে চীনের ইন্টারেস্ট আছে, ইসলামিক নেটোরও ইন্টারেস্ট আছে, তার দুজনের ইন্টারেস্ট এক জায়গায় হচ্ছে কি করে? এক জায়গায় এখানেই হচ্ছে, পাকিস্তান চীনের উপরে দারুণভাবে নির্ভরশীল এবং পাকিস্তানের সঙ্গে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোরও সখ্যতা ক্রমশ বাড়ছে। তাই ইসলামিক রাষ্ট্র এবং চীন বর্তমানে গভীরভাবে অ্যালায়েন্স করে চলছে, যাতে আগামী দিনে গোটা পৃথিবীর অর্থনীতিকে নেতৃত্ব দান করতে পারে চীন, সেই লক্ষ্যে এগোচ্ছে। তাই আমেরিকার বিপক্ষে একটি শক্তিশালী জোট গড়ে তোলা, সেই কাজ চীন কিন্তু করে চলেছে নীরবে। এমনকি এই কারণে ইরানের সঙ্গে চীন অবিচ্ছেদ্যভাবে রয়েছে, যাতে করে আমেরিকা এই যুদ্ধে পরাস্ত হয় ইরানের হাতে। তো পাকিস্তান চীনের সঙ্গে গভীরভাবে কূটনৈতিক এবং সামরিক সম্পর্ক বজায় রেখে চলেছে। পাকিস্তান কেবলমাত্র আমেরিকার দালালি করে এমন ব্যাপারটা নয়, ঠিক যতটা সে আমেরিকার তার থেকেও অনেকটা বেশি চীনের। তাই পাকিস্তানের সঙ্গে চীনের যে গভীর বন্ধুত্ব, সেই বন্ধুত্ব কিন্তু এইখানে একটা বড়সড় ভূমিকা পালন করছে। তাই আলোচনার পরিশেষে আমরা এটুকুই বলবো, এখন দেখা যাক ঘটনা কোন দিকে মোড় নিচ্ছে। তারেক রহমান খুব শিগগিরই মক্কা সফর করবেন। এই মক্কা সফরে কি হঠাৎ করেই
তিনি এই মক্কা সামরিক জোটে সই করে আসবেন তা নিয়ে কিন্তু রীতিমতো জল্পনা হচ্ছে। কারণ তুরস্ক যে এই প্যাক্টে যোগদান করবে আগে থেকে কিন্তু ঘোষণা হয়নি, অকস্মাৎ তিনি এলেন এবং সই করলেন। ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি হবে কিনা আগামীতে তারেক রহমানের আরব সফর চলাকালীন সেটাই দেখার। আর যদি মুসলিম নেটোতে বাংলাদেশ যোগদান করে তবে বাংলাদেশ নানান দিক থেকে লাভবান হবে সেটা বলে রাখা যায়। কারণ বাংলাদেশের